শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ অসাধারণ কাহিনী শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে বলবো আপনারা লাইক, কমেন্টস ও শেয়ার করতে একটুও কার্পণ্য করবেন না। আর ভালো লাগুক, খারাপ লাগুক, মন্দ লাগুক, যাই লাগুক, এমনকি আপনাদের কেমন গল্প পছন্দ সেটাও কমেন্টস করে জানাবেন। তাহলে চলুন সেই অসাধারণ কাহিনীটি আমরা শুনে ফেলি। জলপাইগুড়ি গ্রামের ইরামণি খাতুনের কেচ্চা কাহিনী বেড়েই চলছিল। একটা ছেলে নিয়ে সে একা থাকত, পাকা রাঁধুনি। দূর দূরান্তে তার নাম ছড়িয়েছে। নামের সঙ্গে দুর্নাম আর সন্দেহ কম ছিল না। জিন পরীরা নাকি রান্নার সময় তার সঙ্গে থাকে। এই তো কদিন আগে দরিয়ানগরের আব্দুল পারোয়ার চৌধুরীর ছোট ছেলের আকিকায় একাই এত রান্না সে কীভাবে করল? ঘটনা ছিল ইরামণি নাকি খুচরো প্রেম পীড়িত লেগেই থাকত। কেউ কেউ বলতো এ মাগি একদম পাইকারি মাল। ঠিকটাও কেউ কেউ জানতো। কতগুলো নিকার প্রস্তাব ইরামণি ফিরিয়ে দিয়েছে, তার কোনো ইয়ত্তা ছিল না। কোনো পুরুষকে সে আর বিশ্বাস করতো না। একদিন বেশ রাতের দিকে ইরামণি ধরফর করে জেগে ওঠে। ধাক্কাধাক্কিতে দরজা তো দরজায়, গোটা বাড়িটাই যেন আর একটু হলে ভেঙে পড়বে। লোক কটা হুড়মুড় করে ঢোকে, পুরো বাড়ি তল্লাশি করে, খাটের তলায় টর্চ মারে, প্রতিটা কোণ তন্ন তন্ন করে খোঁজে। কাপড় ঝুলানোর স্ট্যান্ডটাও লণ্ডভণ্ড করে দেয়। তারা কেন, কিসের জন্য এসেছে বারবার জানতে চাইলেও কোনো উত্তর না দিয়ে বোবা কালা মানুষের মতো চুপচাপ এসব করছিল। শেষে একজন নেতা হাবভাব লোক তাকে বলে তার বাড়িতে একজন রোহিঙ্গা থাকে বলে তারা খবর পেয়েছে। কাউকে না পেয়ে লোক কটা ফিরে যায়। বিছানায় ঘুম জড়ানো চোখে রাফু ফ্যাল করে তাকিয়েছিল। ইরামণি এসে ছেলেকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। এরপর এক সন্ধ্যায় মুখ ঢাকা দিয়ে রোহিঙ্গা মার্কেটে, সন্ধ্যায় ভরা বাজারে হাজারো লোকের ভেতর লুকিয়ে গোপনে দেখা করতে আসা শোভান ইরামণিকে জানায় তার পেছনে ফেউ লেগেছে। দেশে ফেরাউনের গোষ্ঠী আর বিদেশে ফেউ। সে কোথায় যাবে বুঝতে পারছে না। ইরামণি তাকে ভরসা দেয়, কদিন গা ঢাকা দিয়ে থাকতে বলে, সব ঠিক হয়ে যাবে। আর কদিন মারামারি করবে, শক্তি সামর্থ্যেরও তো একটা শেষ আছে। ইরামণির বাপ সমুদ্রে মাছ ধরতে গিয়ে উধাও হয়েছিল। মায়ের কপালের শনি তারও পিছু ছাড়েনি। ইরামণির প্রথম স্বামীকেও বলে দরিয়া গিলে ফেলেছে। লোকে বলতো এটা মিছে কথা, সেটা ছিল তার দ্বিতীয় বিয়ে। ইরামণির সঙ্গে সংসার করবে না বলে লোকটা পালিয়ে যায়। আগের বা প্রথম বিয়েটাও টেকেনি। চেহারা শুরুতে দারুণ চটক থাকায় ইরামণির দিকে বহু লোকের লোলুপ দৃষ্টি ছিল। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, গড়পড়তা বাঙালি মেয়েদের চেয়ে মাথায় লম্বা, পেটা শরীর, কাজ করার সময় ঘাড়ি বা বাহুতে পেশি ফুলে ওঠে। কোমরে এক ফোঁটা চর্বি নেই। টান টান শরীরে চোখে পড়ার মতো ভরভরস্ত কিন্তু কঠিন মজবুত নিতম্ব। ইরামণিকে সামছে না চলে উপায় নেই। যেমন স্বাস্থ্য তেমন তেজ। এই তেজের জন্যই নাকি কোনো পুরুষের সঙ্গে বনিবনা হয় না। আগের স্বামীর সঙ্গে বনিবনা হয়নি। ছেলেটা এই ঘরেরই, রাফু। ছেলেটাকে আগের স্বামী নিতে পারেনি, আসলে নিতে চাইও নি। শেষ দিনও মায়ের হয়ে ওইটুকু ছেলে বাপকে চেলা কাঠ নিয়ে তাড়া করেছিল। ফানুক সাপের বাচ্চা, খান্ডা রানের পোলা, আর কত ভালো হবে। ইরামণি তার কাছে ছিল বিপদ, ছেলেটা আপদ। দুইয়ের হাত থেকে সদর পালিয়ে বেঁচেছে। ইরামণি খাতুন নিজের নাম লিখতে পারে, একটু পড়তেও পারে। মুখে বলে 5 পাস, আসলে 3। ছোটবেলায় মায়ের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে করতে রান্না বান্না সব কিছু শেখা হয়ে গিয়েছিল। তার মা রান্না করত আর সে ছিল জোগালের মতো। এছাড়া কুটো কাটার কাজটাও সে করে দিত। মা যখন মারা যায় ইরামণির বয়স তখন মাত্র 16। তার আগে সদর আলীর সঙ্গে বিয়ে হয়। সদর আলী ভ্যান চালাতো, স্বভাব চরিত্র খারাপ ছিল না,
কিন্তু ইরামনির খবরদারি করার জন্য ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। হাজার বা তালাকের কথা বলেও তালাক দিতে পারছিল না। তারপর সদর আলী তার বন্ধু কালিমুদ্দিনকে ইরামনির সঙ্গে ভাব করার জন্য ঠেলে দেয়। তারা দুজনে মিলে যুক্তি করে। একদিন কলিম ইরামনিকে প্রেমের প্রস্তাব দেয়। এর আগে ইরার সঙ্গে নরম নরম কথা বলে জমিয়ে নেবে। ইরামনি একটু দুর্বল হলে সুযোগ বুঝে প্রেমের প্রস্তাব দেবে আর জড়িয়ে ধরবে। ঠিক তখন ঘরের জানালা খুলে যাবে। জানালায় দেখা যাবে সদরসহ আরও কয়েকজনের মাথা। তারপর হইচই হবে। ইরামনির চরিত্রে কালি ঢেলে দিলেই তালাক হয়ে যাবে। পরে এই ফন্দির কথা ফাঁস হয়ে যায়। তাতে ইরামনি আরও বেপরোয়া হয়ে ওঠে। সদর আর টিকতে না পেরে কক্সবাজারে চলে আসে। বছরের পর বছর বাড়িতে না ফেরার জন্য আপনা আপনি বলে তাদের তালাক হয়ে গেছে। রান্নার সুনামে দিনে দিনে ইরামনির আয় রোজগার বেড়েই চলছিল। অনেক কষ্টের পর টাকা জমিয়ে ঘুমধুমে জলপাইগুড়ি গ্রামে একটা জমি কিনে টিনের বাড়ি তোলে। মহিলা কারিগর হিসেবে ইরামনির নাম ছড়িয়ে পড়ল। কয়েকটা নামী হোটেলে কাজের প্রস্তাব ছিল। এছাড়া নিজেই বাড়ির বায়না নিয়ে রান্নার কাজ করতে লাগতো। ইরামনি কোথাও বান্দা কাজ করতে রাজি নয়। তার কথা যোগ্যতা কোনো বাধ্যবাধকতা মানে না। যার যোগ্যতা আছে কেউ তাকে বেঁধে রাখতে পারে না। সে মুক্ত হয়েই নিজের খাওয়া পড়ার সব খরচ জোগাড় করতে পারে। এর ভেতর হঠাৎ স্রোতের মতো রোহিঙ্গারা আসতে থাকে। দেখতে দেখতে ঘুমধুমের পাহাড় বন উজাড় করে সেখানে তাদের থাকার ব্যবস্থা হয়। যখন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারবে না, ঠিক তার আগে আগে শেষ দলটার সঙ্গে আসে সোবাহান। তার পুরো পরিবারের সবাই মারা পড়েছে। তাও সে মাটি আঁকড়ে সেখানকার দিনের পর দিন পড়েছিল। কোথায় যাবে? নিজের দেশ ঘর ছেড়ে গিয়ে অন্য জায়গায় কতদিন আর থাকবে? যদিও অনেক বলেছিল বাংলাদেশে গেলে অন্তত থাকা ও খাওয়ার চিন্তা করা লাগবে না। জাতিসংঘ থেকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সেই সুযোগ কি জাতিসংঘ তাদের এখানে দিতে পারতো না? এর ভিতরে একজন সোবাহানকে এআরএসের জন্য রিক্রুটও করতে চেয়েছিল। শক্তপোক্ত ছিপছিপে লম্বা গড়নের সোবাহান ক্ষেত খামারের কাজ করার বাইরে কোনো কিছু করেনি। কোনো বাজে স্বভাব ছিল না। দোষের ভিতর মসজিদে কম যেত, আল্লাহ বিল্লাহ কম করত। সেও আর টিকতে না পেরে কোনো মতে পালিয়ে রোহিঙ্গাদের শেষ দলের সঙ্গে বাংলাদেশে চলে এলো। এমনিতে বাঙালিদের সঙ্গে সহজেই মিশে যাওয়ার মতো সোবাহানের চেহারা। লম্বা না হলে আরও সহজে মিশে যেতে পারত। মায়াময় একটা শান্ত চেহারার সোবাহানকে দেখে ইরামনির প্রথমেই মনে ধরে। অনেক দিন পর কোনো পুরুষকে তার মনে ধরল। এতে নিজেকে নিয়ে সে নিজেই অবাক হয়েছিল। রোহিঙ্গা মার্কেটেই আলাপ হয়েছিল। ইরামনি সেদিন একটি মুরগি পোলাওয়ের চাল আরও কী কিনতে গেছিল। সেটা অনেকদিন পর পোলাওয়ের সঙ্গে ফিরনি খেতে চেয়েছে। সোবাহান ঘরে থাকার লোক ছিল না বলে কায়দা করে একে তাকে ধরে রিক্সা চালানোর একটা কাজ জোগাড় করে। ইরামনি খুব কম রিক্সায় ওঠে, কিন্তু রিক্সায় উঠলেই সে রিক্সাওয়ালার সঙ্গে এ কথা সে কথা বলতে শুরু করে। ভাঙা ভাঙা চাটকাইয়া কথায় সোবাহান যে রোহিঙ্গা সেটা বুঝতে দেরি হয়নি। লোকটাকে বড়ই সহজ সরল মনে হয়। ইরামনি জলপাইগুড়ির ছোট্ট দোচালা টিনের বাড়িটায় দুটো ঘর, একটা রান্নাঘর আর বাইরে পাটকাঠির বেড়া দিয়ে কলতলা আর এক কোণে বাঁশের বেড়া দিয়ে পায়খানা। প্রথম দিন বাড়ি চিনে যাওয়ার পর আরও কয়েকদিন বাজারে দেখা হয়। আগে রিক্সা ভাড়া দিলেও পরে আর নিতে চাইতো না। কিন্তু ইরামনি এমনি যা ভাড়া তার চেয়ে সোবাহানের হাতে বেশি টাকা গুঁজে দিতে শুরু করে। কোনো সন্ধ্যাবেলায় সোবাহানকে নিয়ে বাড়িতে ফেরে। এর ভেতর 2-1 দিন পানি খাওয়ায়। এরপর শুরু হয় চা বিস্কুটের পালা। একদিন এক দুপুরে মাছ ভাত। মাঝে মধ্যে দেখেছি দিন 15 জন্য সোবাহান উধাও। এলি বলে একটা দলের সঙ্গে লুকিয়ে মংডুতে গিয়েছিল। প্রথম বিশ্বাস করলেও ইরামনির সন্দেহ বাড়ে। তখন আবার উধাও হওয়া দিনের সংখ্যা কমতে থাকে। মায়ের সঙ্গে সোবাহানের এইসব শুরুতে ভালো মতো না নিলেও পরে আর কিছু বলতো না রাউফু। লোকটা কে, কেন আসে, কি চায়,
এসব প্রশ্নের উত্তর সুন্দর মতো দিয়েছিল ইরামণি। লোকটা মানুষ, অভাবী মানুষ, রিক্সা চালায়, সারাদিন খায়নি, তাই একটু পানি দিলাম। এভাবে শুরু হয়েছিল। এরপর দুজনের মধ্যে হাসি ঠাট্টার মুহূর্ত তৈরি হতে শুরু করে। তারপর রাউফু বাসায় না থাকায় সময়টায় শোভান ঘন ঘন আসতে থাকে। একদিন বাড়িতে ফিরি ঘরে জানালা দরজা সব বন্ধ পায় রাউফু। কড়া নাড়লে হীরামণি দরজা খোলে। শাড়ি আলুথালু খেয়াল করলে দেখত পরনে ব্লাউজও নেই। শাড়িটা কোনো মতে পিঠ কাঁধ পেট ঢেকে নিয়েছে। ঘামের রেখা কপাল বেয়ে গালের পাশ দিয়ে থুতনিতে জমা হচ্ছে। ছেলে আর ঘরে যেতেই ইরামণি মুখে পানি দিতে গোসলখানায় ঢোকে। ঠিক তখন পায়খানার দরজা খুলে শোভাহান বের হয়। বেরিয়ে এসে রাউফুর ঘরে ঢোকে। ও পুত, আয় তোর লাই কি আনছি, চাচ্ছো না? শোভাহান রাউফুর জন্য এটা সেটা খাবার আর খেলনা মাঝে মধ্যে নিয়ে আসে। কেনার টাকাটা ইরামণিই দেয়। বিছানার চাদর কোনো মতে টেনে টেনে নিলেও তাণ্ডবের পুরোটা মুছে দেওয়া যায়নি। বালিক হাওয়ায় মায়ের শোয়ার ঘরের পাশের ঘরটায় এখন রাউফু থাকে। একটা চেয়ার টেবিল আর চৌকি মতো আছে। এক পাশে বেতের মতো বুনন দেখতে 3-4টে খয়েরি রঙের প্লাস্টিকের টুল, একটার উপর আর একটা বসিয়ে রাখা। তার একটা নামিয়ে শোভাহান বসে। আজ রাউফু কেমন কি করলো হেনা তেনা জানতে চায়। রাউফু ব্যাগ থেকে খাতা বই বের করে টেবিলে রাখতে রাখতে কথা বলে। এ সময় ইরামণি এসে চোখে ইঙ্গিত করে শোভাহানকে পাশের ঘরে যেতে বলে। রাউফুকে বলে হাত মুখ ধুয়ে এসে একটু নাস্তা করতে। মায়ের কথা মতো রাউফু গোসলখানায় গিয়ে ইরামণির পাশের ঘরে গিয়ে আবার শোভাহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। শোভাহান তাকে পাগলের মতো চুমু খেতে থাকে। ও মাউনো চেঁচানো শুনে দুজনের ভেতর কয়েক ফুট চওড়া একটা হাওয়ায় কূপ পড়ে। লাফিয়ে আলাদা হয় দুজন। ও পুত সোনা, ঘর থেকে পাল্টা চেঁচিয়ে ওঠে ইরামণি। শোভাহান কুঁড়ে গিয়ে মা, সাবানটা কোথায় গেল মা? ইরামণি তাড়াহুড়োয় সাবানটা তখন মাটিতে পড়ে যায়। অন্ধকারে খুঁজে পায়নি, ফলে জায়গা মতো তুলে রাখা সম্ভব হয়নি। এই কদিন পরেই সাদা পোশাকের লোকগুলো আসে। তারা বাসায় কোনো রোহিঙ্গা লুকিয়ে আছে কিনা তারা ধমক দিয়ে জানতে চায়, তোমার পরত্ব ঘন রোহিঙ্গা আছে নেহা? এরপর দিনের আলোয় আর দুজনের দেখা হয়নি। রাতের বেলা তাও অনেক রাতে আসতো শোভাহান। রাউফু ঘুমিয়ে কাদা হওয়ার সুযোগটা পুরো কাজে লাগাতো। ফেব্রুয়ারিতে গোলাগুলি বাড়তে থাকায় রাউফুকে কদিনের জন্য শরীফার বাড়িতে পাঠিয়ে দেয়। শরীফা ইরামণির সঙ্গে একই রেস্টুরেন্টে কাজ করে। 2টো ছেলে মেয়ে। তাকেও স্বামী ছেড়ে চলে গেছে। শেষ রাতের দিকে খাওয়া দাওয়া সেরে শোভাহান বিদায় নিত। এরই একটা রাতে মার্টার গেল এসে রান্নাঘরে থাকা ইরামণি আর শোভাহানের ওপর পড়ে। ইরামণি মেঝেতে পড়েছিল আর শোভাহান বেড়ায় ঠেস দিয়ে। দিনের বেলা লাশ দুটো বাইরে নিয়ে আসা হয়। দুজনকে চিনতে কারোরই তেমন কষ্ট হয়নি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, নমস্কার।